আজকের মানডে নাইট র কেমন হয়েছে তোমরা যদি আমায় জিজ্ঞাসা করো আমি এক কথায় যদি উত্তর দিই তাহলে আমি বলবো আজকে রয়ের মেইন ইভেন্ট ছিল আসুকা ভার্সেস রিয়া রিপ্লির ম্যাচ। এবার তাহলে তোমরা বুঝেই যাও আজকের র কেমন হতে পারে। কিন্তু যাই হোক, তবু আজকের রতে কি কি হয়েছে বা মেন কি কি হয়েছে, আর এখন ক্রাউন জুয়েল সামনে আসছে, তো ক্রাউন জুয়েলের জন্য ডাব্লিউডাব্লিউ কীভাবে বিল্ড আপ করছে, রতে কি কি হয়েছে সেটা নিয়ে, সেগুলো নিয়ে ভিডিওটা একটু কথা বলা যাক। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের রয়ের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসকে। আর তারপর আমি ভাবি, এক মিনিট, আমি কি স্ম্যাকডাউন চালু করে ফেললাম? তখন আমার মনে পড়লো যে না, সামনে আসছে ক্রাউন জুয়েল, মানে হতে চলেছে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ। আর সেই কারণেই কোডি রোডস আজকে রতে এসেছে। তো কোডি রোডস তো সেটাই বলে যে আগের বছর গান্থারকে হারিয়ে সে প্রথমবারের জন্য ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর সে তার রিংটাকে দেখায় যে এই রিংটা সে পেয়েছিল, আর এইবার সে আরেকটা রিং পেতে চায়। আর তারপর সে তার এই বছরের চ্যালেঞ্জারকে এমনি ইন্ট্রোডিউস করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সেখানে বেরিয়ে আসে সেথ ফ্রিকিন রলেন্স। আর আজকে সেথ রলেন্সকে আমরা আবার তার পুরো টিমের সাথে দেখতে পাই, ব্রন ব্রেকার, ব্রনসন রিড আর পল হেমনের সাথে। তো আবার তাদের ফ্যাকশন একসাথে হয়ে গেছে। এতদিন তো সে তার ওয়াইফের পেছনেই ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আবার সে তার দলের সাথে ফিরে এসেছে। তো সেথ রলেন্সের মুখে আজকে একটা সিরিয়াসনেস ছিল, মানে আজকে দেখে মনে হচ্ছিলো যে সেথ রলেন্স একটু সিরিয়াস। তো সেথ রলেন্স রিংয়ে যায়, রিংয়ে গিয়ে কোডি রোডসকে মানে এটাই বলে আর কি বেসিক্যালি, যে লোকে আমার নামে কে কী ভাবলো সেটা আমি সবই জানি, কিন্তু আমি শুধু একটা জিনিস জানতে চাই, তুই আমার নামে কী ভাবিস। তো তখন কোডি রোডস বলে যে সে তো সেথ রলেন্সকে ওয়ান অফ দ্য গ্রেটেস্টই ভাবে, এমনকি সেথ রলেন্সকে সে ভাবে যে সেথ রলেন্স একটা মানে বিশাল ভালো পারফর্মার। আর সে সেথ রলেন্সের প্রেইজও করে যে কীভাবে সেথ রলেন্স তার কেরিয়ারকে বদলে দিয়েছে, কারণ সে যখন ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করেছিল রেসলমেনিয়াতে, সেথ রলেন্স জানতোই না যে তার অপোনেন্ট কী হবে, কিন্তু তবু সেথ রলেন্স সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল। তারপর হেল ইন আ সেল ম্যাচে কীভাবে সেথ রলেন্সকে সে মানে হারানোর পরেই তার কেরিয়ারে একটা নতুন মোড় এসেছিল, কীভাবে রেসলমেনিয়া 40-তে যখন সে আর কি তার চ্যাম্পিয়নশিপ জেতার মানে জার্নিতে ছিল, বা তার স্টোরি কমপ্লিট করার জার্নিতে ছিল, সেই জার্নিতে কীভাবে সেথ রলেন্স তার শিল্ড হয়েছিল। তো সেই সব কথাবার্তাই বলে। কিন্তু তারপর সে এই কথাটাও বলে সেথ রলেন্সকে যে আমি যেই সেথ রলেন্সের কথা বলছি, আমি এখন সেই সেথ রলেন্সকে দেখতে পাচ্ছি না, কারণ সেই সেথ রলেন্স এই গুন্ডাদের পেছনে লোকাতো না। মানে সে ব্রন ব্রেকার, ব্রনসন রিড, এমনকি পল হেমনকেও গুন্ডা বলে, গুনস বলে। তো পল হেমন ওইখান থেকে বলে যে আমি গুনস, আমি সত্যি একটা গুণ। তো এইসব মানে বলতে থাকে। তো তারপর সেথ রলেন্স তাকে সেই ঘড়িটা দেখায়, মানে যে ঘড়িটা কোডি রোডস তাকে গিফট করেছিল, হ্যান্ড ওয়াচ। তো সেইটাকে দেখিয়ে বলে যে এই যে ঘড়িটা, এই ঘড়িটা তুই আমায় গিফট করেছিলি রেসলমেনিয়া 40-র পর, কিন্তু আমি জানতে চাই এটা কি ছিল, এই ঘড়িটা কেন তুই আমাকে গিফট করেছিলি, এটা কি জাস্ট একটা উপহার ছিল? আর তারপর সেথ রলেন্স বলে যে দেখ, তোকে আমি যত জায়গায় পডকাস্টে দেখেছি বা তুই যত জায়গায় মুখ খুলেছিস, তুই একটা কথাই বলেছিস যে তুই হলি ডাব্লিউডাব্লিউর ফিউচার। তো আমি জানতে চাই যে তোর এরকম কেন মনে হয় যে তুই হলি ডাব্লিউডাব্লিউর ফিউচার, তুই এই কোম্পানিটাকে আগে ক্যারি করে নিয়ে যেতে পারিস, আর তুই হলি ফেস অফ দ্য কোম্পানি। এর দুটো কারণই হতে পারে, এক তোর মনে হতে পারে তুই সবার থেকে সেরা, আর না হয় তোর মনে হতে পারে তুই আমার থেকেও সেরা। তো তোর কি মনে হয়? দেখ, আমার সাথে যারা আছে তারা হলো ভিশন, আর এই ভিশন কোনো নর্মাল টিম না, এরা হলো ডাব্লিউডাব্লিউর ফিউচার, আর এরা হলো ডাব্লিউডাব্লিউর মানে মানে নতুন ফেস আর কি। আর এদের লিডার হলাম আমি, মানে ডাব্লিউডাব্লিউ এই কোম্পানিটাকে যদি ক্যারি ফরওয়ার্ড করতে হয় তাহলে সেটা আমার থ্রুতে করতে হবে। আর হ্যাঁ, তুই নিজেকে কোয়ার্টারব্যাক মনে করতেই পারিস, QB1 মনে করতেই পারিস, কিন্তু তাহলে তোকে আমার QB1 হতে হবে, কারণ আমি হলাম লিডার, আর আমার থ্রুতে এই কোম্পানি এগাবে, আর আমি হলাম এই কোম্পানির নিউ ফেস, আর আমি এই কোম্পানিকে ক্যারি ফরওয়ার্ড করছি। মানে সেথ রলিন্স নিজেকে সবসময় সেরা মনে করতে থাকে। তো তখন মানে কোডি রোডস যেতে যেতে সেথ রলিন্সকে একটা প্রশ্নই করে যে ঠিক আছে, তুই তো ভাবছিস যে আমাদের দুজনের মধ্যে তুই সেরা আর কোম্পানিকে যে কোনো একজনই ক্যারি করে নিয়ে যেতে পারে, তাহলে আমি তোকে একটা প্রশ্ন করছি যে আচ্ছা, এতদিন আমাদের যখন ওয়ান অন ওয়ান ম্যাচ হয়েছে সেটা ওয়ান অন ওয়ান ম্যাচই ছিল, তো এইবারও যে ম্যাচটা আমাদের হতে চলেছে সেটাও কি ওয়ান অন ওয়ান ম্যাচই থাকবে? মানে সে আর কি জিজ্ঞাসা করে যে এই যে তার যে গুনসরা আছে বা গুন্ডাগুলো আছে, ব্রন ব্রিকার, ব্রনসন রিড, এরা কি তার ম্যাচে ইন্টারফেয়ার করবে, এটাই জিজ্ঞাসা করছিল। আর সেকেন্ড যে প্রশ্নটা করে কোডি রোডস সেটা হলো যে আমাদের মধ্যে এর আগে যে 3টে ম্যাচ হয়েছে, সেই 3টে ম্যাচের উইনার কে? সেথ।
আর সেই 3টা ম্যাচের উইনারই ছিল কোডি রোডস, তাই সেথ রলিন্সের কাছে কোনো উত্তর ছিল না। আর তারপর কোডি রোডস মাইক ড্রপ করে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে ব্রন ব্রিকার আর ব্রনসন রিড কোডি রোডসের রাস্তা আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু পল হেমান আজকের মতো তাদেরকে সামলে নেয়। আর আজকে কোনো ঝামেলা হয় না, আর কোডি রোডস সেখান থেকে চলে যায়। কিন্তু হ্যাঁ, কোডি রোডস একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে যতই সেথ রলিন্স তার উপকার করে থাকুক না কেন, এখন যখন তাদের 1-on-1 ম্যাচ হবে তখন কোডি রোডস সেথ রলিন্সের উপর কোনো হালকা হাত রাখবে না, আর সেম সেথ রলিন্সও কোডি রোডসের উপর কোনো হালকা হাত রাখবে না। আর বিশেষ করে সেথ রলিন্সের চাপ তো আরও বেশি, কারণ এর আগে যতবার সেথ রলিন্স আর কোডি রোডসের ম্যাচ হয়েছে, কোডি রোডসের রিটার্নের পর প্রত্যেকটা ম্যাচেই কোডি রোডস সেথ রলিন্সকে হারিয়ে দিয়েছে। তো এইবার সেথ রলিন্সের চাপটা বেশি। এবার দেখা যাক ক্রাউন জুয়েলে সেথ রলিন্স কোডি রোডসকে হারিয়ে ব্র্যান্ড নিউ ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হতে পারে কিনা, নাকি কোডি রোডস সেকেন্ড টাইম ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হয়ে যায়। সেটা আমরা দেখতে পাবো ক্রাউন জুয়েলে, কারণ ক্রাউন জুয়েলে সেথ রলিন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচ অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। আর ক্রাউন জুয়েলের কথা যখন হচ্ছেই, তো ক্রাউন জুয়েলের কালকে একটা অফিসিয়াল পোস্টার সামনে এসেছে, যেখানে সারপ্রাইজিংলি আমাদের ওটিসি বা TC1 রোমান রিংসকেও দেখা যাচ্ছে। তার মানে রোমান রিংসও ক্রাউন জুয়েলে কম্পিট করতে চলেছে, এমনকি আমরা জন সিনাকেও দেখতে পাচ্ছি। তার মানে রোমান রিংস, জন সিনা সবাই ক্রাউন জুয়েলে উপস্থিত থাকতে চলেছে, যেটা সত্যি একটা অসাধারণ খবর। এছাড়া ডমিনিকের সাথে জাজমেন্টের যে সম্পর্কটা WWE দেখাচ্ছে সেটাও বেশ ইন্টারেস্টিং চলছে। তার কারণ হচ্ছে আগের উইকে তো ডমিনিক খুব বড় মুখ করে বলে দিয়েছিল যে জাজমেন্টের কারো উপকারটা চাই না, কারণ সেই সময় তার কাছে ছিল এল গ্রান্দে আমেরিকানো। কিন্তু এই উইকে এল গ্রান্দে আমেরিকানো মেক্সিকোতে আছে, তাই ডমিনিককে সাহায্য করার মতো রতে কেউ ছিল না, তাই তাকে আবার বাধ্য হয়ে জাজমেন্টের কাছেই যেতে হয়। কিন্তু ফিন ব্যালর বলে যে সে তো তাকে সাহায্য করবে না, তখন ডমিনিক বোঝানোর চেষ্টা করে এটা আমার জন্য না, এটা জাজমেন্টের জন্য, আর এরা আমার টাইটেলের পেছনে পড়ে আছে, তাই আমি চাই যে জাজমেন্টে যাতে আমার সাহায্য করে, আমার রিং সাইডে থাকে, আমার প্রবলেমটাকে সলভ করে। কিন্তু ফিন ব্যালর রাজি হয় না। তো তখন সে জেডি ম্যাকডোনাকে ডাকে। জেডি ম্যাকডোনাও প্রথম দিকে রাজি হতে চাইছিল না। তো তারপর আমাদের রক্সেন পেরেস তাকে বোঝানোর চেষ্টা করে যে ঠিক আছে, আমাদের ডমিনিককে সাহায্য করা উচিত, কারণ এটা জাজমেন্টের জন্য। তো জেডি ম্যাকডোনা রাজি হয়ে যায় যে ঠিক আছে, আমি এটা করব, কিন্তু এটা আমি তোর জন্য করছি না ডমিনিক, এটা আমি করছি জাজমেন্টের জন্য। তো আলটিমেটলি তাকে কী করতে হয়, তো তখন ডমিনিক জানে যে আমি অলরেডি অ্যাডাম পিয়ার্সের সাথে কথা বলে রেখেছি, আর আজকে রুসেভের সাথে হতে চলেছে জেডি ম্যাকডোনার ম্যাচ। তো জেডি ম্যাকডোনার মুখ তো শুকিয়ে যায়, জেডি ম্যাকডোনা বলে আমি কোন প্রবলেমে পড়ে গেলাম। যাই হোক, ডমিনিক আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছিল, তো জেডি ম্যাকডোনার সাথে রুসেভের আজকে ম্যাচটা হয়। এবার এই ম্যাচের কথা আর কী বলবো, এই ম্যাচে রুসেভকে কি কোনোভাবে জেডি ম্যাকডোনা হারাতে পারতো? হ্যাঁ, জেডি ম্যাকডোনা মাঝখানে একটু কামব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আর লাস্টে আমরা দেখতে পাই রুসেভ তার সাবমিশন মুভের সাহায্যে এই ম্যাচটা জিতে যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরও রুসেভ যখন জেডি ম্যাকডোনাকে সাবমিশন হোল্ডে আটকে রেখেছিল, তখন পেছন থেকে ডমিনিক চাইলে তাকে সাহায্য করতে পারতো, কারণ ডমিনিক রিং সাইডেই ছিল, কিন্তু ডমিনিক তাকে সাহায্য করে না। আর এইখানেই একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর তখন আমরা দেখতে পাই যে জেডি ম্যাকডোনাকে সাহায্য করতে সেখানে চলে আসে ফিন ব্যালার, আর ফিন ব্যালার রুসেভের উপর অ্যাটাক করে জেডি ম্যাকডোনাকে সাহায্য করে সেখান থেকে নিয়ে চলে যায়। আর যখন সে সেখান থেকে জেডি ম্যাকডোনাকে নিয়ে যাচ্ছিল, তখন ডমিনিক আবার তার কেয়ার দেখাচ্ছিল যে ডমিনিকও কেয়ার করে, কিন্তু তাদের মধ্যে একটা ঝামেলা তো চলছে। আর নেক্সট উইকে আমরা রুসেভ ভার্সেস ডমিনিকের ম্যাচ দেখতে পাবো ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। এবার দেখা যাক সেই ম্যাচে কী হয়। সেই ম্যাচে ইন্টারেস্টিং কিছু ঘটলেও ঘটতে পারে। মানে কোথায় এজে স্টাইলস এতদিন চ্যাম্পিয়নশিপের পেছনে পড়েছিল, আর এখন রুসেভ হট করে চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেয়ে যাচ্ছে। আর এজে স্টাইলস কী করছে, এজে স্টাইলস আর আমাদের যে ওই কে আছে জানো, ড্রাগন লি। তো এজে স্টাইলস আর ড্রাগন লি এখন এল গ্রান্দে আমেরিকানোদের ফেস করবে। তো এজে স্টাইলসের কেরিয়ার গ্রাফ কোথার থেকে কোথায় নেমে যাচ্ছে আমি শুধু ভাবছি। আর দুঃখের বিষয় হলো এজে স্টাইলসরা তার মাত্র কয়েকটা দিনই আছে, তারপর হয়তো সেও রিটায়ার হয়ে যাবে, আর সেখানে এখন সে এল গ্রান্দে ফ্রানদের সাথে ম্যাচ করছে, এটা দেখে ভালো লাগছে না। যাই হোক, তো তারপর আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের ব্র্যান্ড নিউ ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্টেফিনি ভ্যাকার, সে আজকে এসেছিল আর কি, তার সেলিব্রেশন হচ্ছিল। আর তাকে অ্যাডাম পিয়ার্স জানায় যে স্ম্যাকডাউনের ট্রিপল থ্রেট ম্যাচ হতে চলেছে, আমাদের টিফিনি স্ট্র্যাটন ফেস করতে চলেছে নায়া জ্যাক্স আর জেড কার্গিলকে, আর তাদের মধ্যে যে জিতবে সেই আর কি ক্রাউন জুয়েলে ফেস করতে চলেছে স্টেফিনি ভ্যাকারকে। আর স্টেফিনি ভ্যাকার সেটার জন্য রেডি আছে, সেটাই আজকে সে জানাতে এসেছিল। তো আজ আরেকটাও ইন্টারেস্টিং ম্যাচ ছিল, যেটা হয়েছিল রক্সেন পেরেজ ভার্সেস বেলির মধ্যে। এবার বেলির যে ক্যারেক্টারটা ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে, যে বেলি নিজের মধ্যেই কনফিউজ, সে মাঝে মাঝে নিজেকে হিল মনে করছে, আবার মাঝে মাঝে নিজেকে ফেস মনে করছে। তো আমরা দেখতে পাই আজকে সেই সবার প্রথমে গেছিলো লায়রা ভ্যালকাইরিয়ার কাছে, যাতে লায়রা ভ্যালকাইরিয়া তাকে রিং সাইডে হেল্প করে। তো লায়রা ভ্যালকাইরিয়া বলেছিল যে যদি বেলির জন্য সেটা ভালো হয়, বেলির কেরিয়ারের জন্য যদি সেটা ভালো হয়, বেলি যদি নিজেকে খুঁজে পায় তার মাধ্যমে, তাহলে সে সেটা করবে। তো লায়রা ভ্যালকাইরিয়া আজকে বেলির সাথে এসেছিল, যখন এন্ট্রেন্স হচ্ছিল প্রথম দিকে
ম্যাচটা শুরু হয়েছিল তখন বেলি তার ফেস ক্যারেক্টারে ছিল, সেই পুরনো বেলি যে সবাইকে হাগ করে, হাগার বেলি, তো সেই ক্যারেক্টারেই ছিল। কিন্তু যত ম্যাচটা এগায় তত ধীরে ধীরে যখন আর কি বেলির একটুখানি চান্স কমতে থাকে তখন বেলি আবার তার মনের সাথে কথা বলতে থাকে, তার মনে কনফ্লিক্ট চলতে থাকে, আর এর মাধ্যমে বেলি আবার তার হিল রূপে ফিরে আসে। আর যখন বেলি তার হিল রূপে ফিরে আসে তখন বেলিকে থামানো অসম্ভব হয়ে যায়, আর বেলি আমরা দেখতে পাই যে রক্সেন পেরেসকে এই ম্যাচে হারিয়ে দেয়। আর হ্যাঁ, রিং সাইড থেকে লাইরা ভ্যালকারিয়াও তাকে সাহায্য করেছিল, কারণ যখন আমাদের রাকেল রড্রিগুয়েজ আর কি এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করছিল তখন লাইরা ভ্যালকারিয়া তাকে সাইড করে দেয়। তো বেলি আলটিমেটলি এই ম্যাচটা জিতে যায় রক্সেন পেরেসকে হারিয়ে। কিন্তু তারপর যখন লাইরা ভ্যালকারিয়া তার সাথে সেলিব্রেট করতে আসে তখন বেলি আবার লাইরা ভ্যালকারিয়াকে চিনতে পারে না, আর লাইরা ভ্যালকারিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। মানে সে নিজেই তার কাছে হেল্প চেয়েছিল, এখন সে নিজেই তাকে চিনতে পারছে না, তার মনের মধ্যে কী চলছে সে নিজেই জানে, মানে সে নিজেকেই চিনতে পারছে না আর কি, কনফিউজ হয়ে গেছে। তো এটাও বেলির একটা ইন্টারেস্টিং মানে ক্যারেক্টার মেকিং চলছে, তো দেখা যাক, এটার জন্য ইন্টারেস্টেড আছি আমি। তো এটা আলটিমেটলি কোথায় লিড করে সেটাই দেখার বিষয় এখন। তো এবার যদি কথা বলা হয় আজকে রয়ের মেইন ইভেন্টে, কিন্তু মেইন ইভেন্টের আগে আরেকটা ম্যাচের কথাও বলি, যেটা হয়েছিল জে উসো আর LA নাইটের মধ্যে। তো জে উসোর ক্যারেক্টারও মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ কিছু একটা চেঞ্জ আনার চেষ্টা করছে, কারণ জে উসো সবার প্রথমে জিমি উসোর কোনো কথা শুনছে না, আর জে উসো আজকে LA নাইটের সাথে একটা ম্যাচ তার কনফার্ম করিয়ে নিয়েছিল। জিমি উসো বলছে এটা করার দরকারটা কি, আর জে উসো মনে করছে যে এই যে রাসেল পালুজাতে তাদের টিম হেরেছে, যেই ম্যাচটার হয়তো নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ হওয়ার কথাই ছিল না, সেই ম্যাচটাকে LA নাইট নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ বানিয়ে দিয়েছিল, তারপর LA নাইটের কারণেই হয়তো উসোস হেরে গেছিল ব্রনের কাছে, এটা জে উসো মনে করছে। আর এই কারণে জে উসো আজকে LA নাইটকে সাহায্য করতে চায়, আর LA নাইটকে বোঝাতে চায় যে জে উসো কী জিনিস। তো জিমি উসো অনেকবার বারণ করে যে এটা করার কোনো দরকার নেই, কিন্তু জে উসো কার কথা শুনছে। তো আলটিমেটলি ম্যাচটা হয়, ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই জে উসোর হেভি রাগ ছিল, তো প্রথমেই ম্যাচের উপর LA নাইটের উপর অ্যাটাক করে দেয়, মানে ম্যাচটা শুরু হতেই LA নাইটের উপর জে উসো অ্যাটাক করে দেয়। তো তারপর ম্যাচটা কন্টিনিউ হয়, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে আমাদের ভিশন মানে ব্রন তারা এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করে LA নাইটকে কিছুটা ডিস্ট্র্যাক্ট করে। আর তার থেকে বড় ব্যাপার হলো যখন LA নাইট তাদের মাধ্যমে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, সেই ডিস্ট্র্যাকশনের ফায়দা তোলে জে উসো, আর সেই সময় জে উসো LA নাইটকে একটা স্পিয়ার দেয়, একটা স্প্ল্যাশ দেয়, দিয়ে LA নাইটকে এই ম্যাচে হারিয়ে দেয়। তো ঠিক আছে, জে উসো LA নাইটকে এই ম্যাচে হারিয়ে দিয়েছে ভিশন বা ব্রনের ডিস্ট্রাকশনের ফায়দা তুলে। তো তারপর জে উসো সেখান থেকে চলে যায়। তো আমরা দেখতে পাই এন্ট্রেন্সে জিমি উসো তাকে আটকে, সে বলে যে এখন এই ব্রন ব্রেকারের ব্রনসন রিড LA নাইটকে অ্যাটাক করবে, তারা হয়তো তাকে মেরেও ফেলতে পারে, তো আমাদের তাকে বাঁচানো উচিত। কিন্তু জে উসো জিমি উসোকে কোনো পাত্তাই দেয় না, জে উসো LA নাইটের হেল্প না করেই সেখান থেকে চলে যায়। কিন্তু জিমি উসো বলে যে চলে গেল, আমাকে তো আমার কাজ করতেই হবে। তো জিমি উসো একটা চেয়ার নিয়ে যায়, আর পল হেমন তখন ব্রনসন রিড আর ব্রন ব্রেকারকে বলে যে ঠিক আছে আজকে ছেড়ে দে, আজকে আর কিছু করতে হবে না। তো পল হেমন ব্রনকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর বলা যেতে পারে জিমি উসো LA নাইটকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এই ব্যাপারটা হয়তো জে উসো খুব একটা পছন্দ করবে না, কারণ জে উসো LA নাইটের সাথে কোনো সম্পর্ক রাখতেই চায় না। এছাড়া যেমন বললাম মেইন ইভেন্টে আমরা ইয়ো স্কাই আর আসুকার মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম। গল্প একটাই ছিল যে ইয়ো স্কাই আর রিয়া রিপ্লির যে সম্পর্ক সেটা আসুকা মেনে নিতে পারছে না, আসুকা জেলাস ফিল করছে, ইয়ো স্কাইকে সবসময় রিয়া রিপ্লির থেকে দূরে সরাতে চায়। আর আজকে ইয়ো স্কাইকে রিয়া রিপ্লিতেও সতর্ক করারও চেষ্টা করেছিল আসুকার থেকে বেঁচে থাকতে, কিন্তু ইয়ো স্কাই মনে করে যে রিয়া রিপ্লি তাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, তাই ইয়ো স্কাই রিয়া রিপ্লির কথা শোনে না। ওই দিক থেকে যখন মানে রিয়া রিপ্লিকে আসুকা যেহেতু সম্মান করে না, তাই রিয়া রিপ্লি বলে আজকে রিংয়ে একটা ম্যাচ হয়ে যাক, তারপর দেখা যাক তুই আমাকে সম্মান করিস কি করিস না। তো আসুকা এই ম্যাচটাকে অ্যাকসেপ্ট করে নেয়, মানে রিয়া রিপ্লিকে মানে এই ম্যাচটা থেকে সরে যেতেও বলে ইয়ো স্কাই, আর ওই দিক থেকে কাইরি সেন তাকে রিকোয়েস্ট করে এই ম্যাচটা থেকে সরে যেতে, কিন্তু রিয়া রিপ্লি তো সরার পাত্রী ছিল না। তো যাই হোক, মেন ইভেন্টে আমরা এদের মধ্যে ম্যাচ দেখতে পাই, এবার এই ম্যাচটাই কী বা হতো, 50-50 ম্যাচটা চলেছে বলা যেতে পারে কি কাইন্ড অফ, কিন্তু তবু রিয়া রিপ্লির আপার হ্যান্ড ছিল এই ম্যাচে, রিয়া রিপ্লি ডমিনেট করেছে ম্যাচটায়। তো তারপর আমরা দেখতে পাই যে যখন এই ম্যাচটা আলটিমেটলি রিয়া রিপ্লি জিতে যায়, তো জিতে যাওয়ার পর মনে হয় যে সব ঝামেলা হয়তো মিটে গেছে, আর এরপর হয়তো মানে আসুকা রিয়া রিপ্লিকে সম্মান করতে শুরু করে দেবে। কিন্তু এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে আসুকা কাইরি সেনকে বারবার রিয়া রিপ্লির উপর অ্যাটাক করার কথা বলছিল, কিন্তু কাইরি সেন রিয়া রিপ্লিকে অ্যাটাক করার আগে ভাবছিল, কারণ কাইরি সেনের তো মানে মাইন্ড তখনও কারাপ্টেড হয়নি, আর কাইরি সেন শুধু আসুকার মানে যাকে বলে অর্ডারগুলোকে ফলো করছিল। তো যাই হোক না কেন, তারপর আমরা আলটিমেটলি দেখতে পাই যে এই ম্যাচটা যখন রিয়া রিপ্লি জিতে যায়, আর মাঝখানে কাইরি সেন অ্যাটাক করার চেষ্টা করেছিল আসুকার কথা শুনে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তখন আসুকা যখন রেফারি আর কি রিয়া রিপ্লির হ্যান্ড রেজ করছিল, আসুকা তার যে পয়জন মিস্ট সেটা পুরো রিয়া রিপ্লির চোখে মুখে ছিটিয়ে দিয়েছিল, আর তারপর রিয়া রিপ্লি আর কিছু দেখতে পাচ্ছিল না। তো তখন আসুকা কাইরি সেনকে নির্দেশ করে যে রিয়া রিপ্লির উপর অ্যাটাক করতে, আর কাইরি সেন না চেয়েও বাধ্য হয়ে রিয়া রিপ্লির উপর অ্যাটাক করে, আর তখন রিয়া রিপ্লিকে বাঁচাতে সেখানে আসে ইয়ো স্কাই। আর ইয়ো স্কাই যখন তাকে বাঁচাতে আসে, প্রথম দিকে দেখে মনে হয় যে আসুকা হয়তো ইয়ো স্কাইয়ের কথা শুনছে বা রিয়া রিপ্লিকে এবার ছেড়ে দেবে, কিন্তু তারপর আসে আসল টুইস্ট, যেখানে আমরা দেখতে পাই আসুকা ইয়ো স্কাইয়ের উপরই টার্ন করে যায়।
দেয় আর তারপর শুধু নিজে টার্ন করে না, কাইরি সেনকেও বাধ্য করে ইয়ো স্কাইয়ের উপর টার্ন করতে, আর তারা দুজন মিলে ইয়ো স্কাই আর রিয়া রিপ্লির উপর অ্যাটাক করতে থাকে, মানে বিশেষ করে ইয়ো স্কাইয়ের উপর অ্যাটাক করতে থাকে। আর এইভাবে আজকে ইয়ো স্কাই আর আসুকার আর কি ব্রেকআপ হয়ে গেছে। আর এই ঘটনাটা ঘটানোর জন্য আজকে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে মেইন ইভেন্টে রেখেছিল রয়। অসাধারণ অসাধারণ। তো কী আর বলবো, এই ছিল আজকে রয়ের এপিসোড। এবার দেখা যাক এখান থেকে তো একটা ম্যাচই কনফার্ম হতে পারে ক্রাউন জুয়েলের জন্য, যেটা হচ্ছে একটা ট্যাগ টিম ম্যাচ, যেখানে একটা টিমে থাকবে ইয়ো স্কাই আর রিয়া রিপ্লি, আর একটা টিমে থাকবে আসুকা আর কাইরি সেন। আর যেহেতু অস্ট্রেলিয়া থেকে ক্রাউন জুয়েল হচ্ছে আর রিয়া রিপ্লি তো অস্ট্রেলিয়ারই মেয়ে, তো রিয়া রিপ্লিকে তো ক্রাউন জুয়েলে থাকতেই হবে। তো এখান থেকে এই একটা ম্যাচই পরবর্তীকালে কনফার্ম হতে পারে। কিন্তু আজকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যদি তোমরা এই ভিডিওতে কিছু কমেন্ট করো তাহলে কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটনও পাবে, সেই হাইপ বাটনটাও প্রেস করে দিয়েছো, তাতে চ্যানেলের একটু লাভ হবে আর কি। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।